হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান থেকে প্রশ্নবিচিত্রা অর্থাৎ রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সেটগুলো আছে তার মধ্যে 5 নম্বর যে স্কুল আছে সেই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আজকে আলোচনা করব। পেজ নম্বর হচ্ছে তোমার কত? পেজ নম্বর হচ্ছে 215 পেজ, ঠিক আছে? 215 পেজের যে স্কুলটা আছে সেই স্কুলের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি আলোচনা করব। তার আগে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে শুরু করা যাক। তোমাদের এই স্কুলে দুটো পার্ট আছে, একটা হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্সের পার্ট, একটা হচ্ছে লাইফ সায়েন্সের পার্ট। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ফিজিক্যাল সায়েন্সের প্রথমে যে আছে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। ফার্স্ট যে কোশ্চেন আছে যে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের চেয়ে কী হবে? অ্যান্সার হবে, সঠিক যে অ্যান্সার হবে সেটা হচ্ছে বেশি হবে। যে কঠিন মোমের ঘনত্ব তরল মোমের চেয়ে বেশি হয়। নেক্সট, জৈব অনুঘটকগুলি প্রধানত কী হয়? প্রোটিন জাতীয় হয়। জৈব অনুঘটকগুলি প্রধানত প্রোটিন জাতীয় হয়। অ্যান্সার হবে অপশন এ, প্রোটিন জাতীয়। জৈব অনুঘটকগুলি প্রধানত প্রোটিন জাতীয়। তারপরে নেক্সট 3 নম্বর, যে গ্লুকোজ একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। গ্লুকোজ একটি কী বলতো? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অ্যান্সার হবে অপশন বি। 4 নম্বর কোশ্চেন বলছে বজ্রপাতের সময় কোথায় থাকা সবথেকে নিরাপদ? অ্যান্সার হবে নিচু গাছের তলায়। বজ্রপাতের সময় নিচু গাছের তলায় থাকা সবথেকে কী বলতো? নিরাপদ। অ্যান্সার হবে অপশন বি। তারপরে নিচে আসি, শূন্যস্থান পূরণ করো। প্রথমে কি আছে? ফার্স্ট কোশ্চেন, যে কঠিনীভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত ড্যাশ হয়। অ্যান্সার হবে বৃদ্ধি পায়। কঠিনীভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত কী হয় বলতো? বৃদ্ধি পায়। তারপরে নেক্সট কোশ্চেন, যে মরচে পড়ার সময় দুটি ড্যাশ বিক্রিয়া ঘটে। মরচে পড়ার সময় দুটি বিক্রিয়া কী হতো? একটা জারণ বিক্রিয়া ঘটে এবং বিজারণ বিক্রিয়া ঘটে। তো মরচে পড়ার সময় দুটি জারণ ও বিজারণ বিক্রিয়া ঘটে। 3 নম্বর, ক্যাথোডে ড্যাশ ঘটে। ক্যাথোডে কী ঘটে? ক্যাথোডে বিজারণ ঘটে। তারপরে নেক্সট 4 নম্বর, যে বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যেকার বৈদ্যুতিক সরঞ্জামকে রক্ষা করে ড্যাশ। অ্যান্সার হবে বজ্রবাহ রক্ষা করে। ওকে, এই গেল আমার শূন্যস্থানের অ্যান্সার। এবার দেখো 3 দাগের কোশ্চেনগুলো দেখো, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। আর এই অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো নিচের কোশ্চেনগুলো বলেছে যে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো, যে সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ঠিক আছে? যে সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। নেক্সট কোশ্চেন দেখো, যে বরফের ঘনত্ব জলের তুলনায় বেশি না কম? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কম। বরফের ঘনত্ব জলের তুলনায় কী বলতো? কম। তারপরে 3 দাগের কোশ্চেন দেখো, 3 দাগের কোশ্চেন বলেছে যে একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ হলো চিনি বা অ্যালকোহল। ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন, যে খাবার সোডা কিরূপ যৌগ? খাবার সোডা হচ্ছে একটি অজৈব যৌগ, যা কী বলতো? মৃদু ক্ষারীয় প্রকৃতির। অজৈব যৌগ যেটা হচ্ছে মৃদু ক্ষারীয় প্রকৃতির, ঠিক আছে? তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেনগুলো দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, ঠিক আছে? এই ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে পরিবহন, পরিচালনা এবং বিকিরণ প্রক্রিয়ার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য। এই কোশ্চেনটি আমি নিচে পিডিএফ আকারে লিখেছি, দেখো সেখান থেকে আমি বলছি। যে ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও 4-এর, যে পরিবহন, পরিচালন এবং বিকিরণ প্রক্রিয়ার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। 1 নম্বর পার্থক্য কি? যে পরিবহন জড় মাধ্যমের প্রয়োজন হয় এবং মাধ্যমের কণাগুলি স্থান পরিবর্তন করে না, এটা পরিবহনের ক্ষেত্রে। কিন্তু পরিচালন কি বলতো? পরিচালন জড় মাধ্যমের প্রয়োজন হয় এবং মাধ্যমের কণাগুলি স্থান পরিবর্তন করে, কিন্তু বিকিরণে কোনো জড় মাধ্যমের প্রয়োজন হয় না। এটা হচ্ছে 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য কি? যে পরিবহন প্রক্রিয়ার গতি একটি ধীর প্রক্রিয়া, মানে ধীর গতিতে ঘটে। পরিচালন কী বলতো? পরিবহনের চেয়ে দ্রুত, কিন্তু বিকিরণ চেয়ে আবার কি? স্লো, ধীর গতিতে করে, কিন্তু বিকিরণ অত্যন্ত দ্রুত গতিতে ঘটে। এই হলো তোমার 4-এর 1 নম্বর কোশ্চেনের পার্থক্য, যেটা আছে পরিবহন, পরিচালন এবং বিকিরণ প্রক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য। আশা করছি বুঝতে পেরেছো। ওর অথবা দিয়ে আরেকটা কোশ্চেন আছে ওখানে, দেখো হচ্ছে খড়ের চালওয়ালা বাড়ি গ্রীষ্মকালে যেমন ঠান্ডা, শীতকালে তেমন গরম থাকে কেন?
যে খড় হলো তাপের কুপরিবাহী। খড় কী বলো তো? খড় হচ্ছে তাপের কুপরিবাহী। এছাড়া খড়ের চালের মধ্যে অনেক বায়ু আটকে থাকে যা তাপের কুপরিবাহী হিসেবে কাজ করে। গ্রীষ্মকালে বাইরের প্রচণ্ড তাপ ঘরের ভেতরে আসতে পারে না, তাই ঘর ঠান্ডা থাকে। আবার শীতকালে ঘরের ভেতরে তাপ বাইরে যেতে পারে না, ফলে ঘর গরম থাকে। এই হচ্ছে মূল কারণ। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে যে বাষ্পায়ন প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। কি বলেছে? যে বাষ্পায়ন প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য। 1 নম্বর কি? যে বাষ্পায়ন যে কোনো তাপমাত্রায় ঘটে। 2, যে এটি তরলের শুধুমাত্র উপরিভাগ থেকে ঘটে। বাষ্পায়ন যে কোনো তাপমাত্রায় ঘটে, আর এটি তরলের শুধুমাত্র উপরিভাগ থেকে ঘটে। অথবা তে কোশ্চেন আছে দেখো 2 এরই, যে স্ফুটন প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর কি? যে স্ফুটন একটি নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে, আর এটি তরলের সমগ্র অংশ জুড়ে ঘটে। ঠিক আছে। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে যে জ্বর হলে কপালে জলের পটি দেওয়া হয় কেন? জ্বর হলে কপালে জলের পটি দেওয়া হয় কেন? তার কারণটা কি? যে যখন কপালে ভিজে জলের পটি দেওয়া হয়, তখন সেই জল কপাল থেকে বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ রোগীর শরীর থেকে গ্রহণ করে নেয়। এর ফলে শরীরের তাপমাত্রা দ্রুত হ্রাস পায় এবং রোগের জ্বর কিছুটা কমে এবং স্বস্তি বোধ হয়। এই কারণে তোমার জ্বর হলে কপালে জলের পটি দেওয়া হয়। ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, যে উপজাত পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। উপজাত পদার্থ কাকে বলে? উপজাত পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বা শিল্প উৎপাদনে মূল প্রয়োজনীয় পদার্থটি তৈরির সময় তার সাথে সাথে আনুষঙ্গিকভাবে যে বাড়তি পদার্থ উৎপন্ন হয় তাকে উপজাত পদার্থ বলা হয়। যে কোনো রাসায়নিক বিক্রিয়া বা শিল্প উৎপাদনে মূল প্রয়োজনীয় পদার্থটি তৈরি হওয়ার সময় যখন অন্য কোনো এক্সট্রা কোনো পদার্থ বা বাড়তি যখন পদার্থ উৎপন্ন হয়, সেই পদার্থকে আমরা কী বলবো? উপজাত পদার্থ বলবো। যেমন যেমন উদাহরণ হিসেবে বলতে গেলে যে চিনি তৈরির সময় উপজাত পদার্থ হিসেবে চিটে গুঁড়ে পাওয়া যায়। আবার সাবান তৈরির সময় উপজাত হিসেবে গ্লিসারিন উৎপন্ন হয়। ওকে। 4 নম্বর কোশ্চেনের অথবা দিয়ে একটা কোশ্চেন আছে যে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? যুক্তি দাও। আর এটা হচ্ছে তোমার 4 দাগের লাস্ট কোশ্চেন। আর এই কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে। তো কোশ্চেন বলেছে পারদ কি তড়িৎ অবিশ্লেষ্য? যুক্তি দাও। হ্যাঁ, পারদ তড়িৎ অবিশ্লেষ্য। কারণ যুক্তিটা দেখো, যে পারদ একটি কী বলতো? ধাতু। এটি তরল অবস্থায় মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে। তড়িৎ পরিবহনের সময় পারদের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না বা এটি আয়নে বিয়োজিত হয় না। যেহেতু তড়িৎ বিশ্লেষণের প্রধান শর্ত হলো পদার্থটিকে আয়নে ভেঙে নতুন পদার্থ তৈরি করতে হবে, তাই পারদ তড়িৎ প্রবাহী হলেও তড়িৎ অবিশ্লেষ্য। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর কোশ্চেনগুলো দেখো। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে। ঠিক আছে। ভিডিওগুলো যখন দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশনটা তার আগেই পৌঁছে যাবে। ঠিক আছে। তো 5 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমাদের বলবো যে আমি একটা হোয়াটসঅ্যাপ নম্বর বলছি, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমার নিজের নাম, ক্লাস লিখবে এবং স্কুলের নাম লিখবে এবং বলবে যে আমি এই পেজের এই দাগের কোশ্চেনগুলো অ্যান্সারগুলো দরকার। ঠিক আছে। আমি তাকে সেই অ্যান্সারগুলো পিডিএফ আকারে সেই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে। এবার আসছি আমরা লাইফ সায়েন্সের যে পার্টটা আছে সেই পার্টের অ্যান্সারগুলো নিয়ে। ঠিক আছে। তো এখানে তোমার দেখো যে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে দেখো যে চা এ উপস্থিত কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে ক্যাটেচিন এবং পলিফেনল। ঠিক আছে। নেক্সট, যক্ষা রোগের সঠিক চিকিৎসা পদ্ধতি প্রণাম। আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমার পিডিএফ করা আছে, সেই পিডিএফ থেকে আমি অ্যান্সারগুলো বলার চেষ্টা করছি। ঠিক আছে। পিডিএফ থেকে বলার চেষ্টা করছি। এই দেখো, 1 নম্বর কি চায়ের উপস্থিত উপাদান কোন উপাদান রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে? তো চায়ে উপস্থিত ক্যাটেচিন বা পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে যক্ষা রোগের সঠিক চিকিৎসা পদ্ধতির পুরো নাম লেখো। যক্ষা রোগের সঠিক চিকিৎসা পদ্ধতির পুরো নাম লেখো। পুরো নাম হবে যে সেটা হচ্ছে ডটস কি ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। কী বলতো? ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। ওকে। নেক্সট 3 নম্বর, মহামারী জন্ডিসের জন্য কোন দুটি ভাইরাস দায়ী? এক হচ্ছে হেপাটাইটিস এ আর এটা হচ্ছে হেপাটাইটিস ই। সিটার বলতে কী বোঝো? সিটার বলতে কী বোঝো? যে সমস্ত মুরগি ডিম পাড়ার সময় ডিমে তা বাচ্চা দিয়ে
বাচ্চা ফুটাতে সাহায্য করে। যে সমস্ত মুরগি ডিম পাড়ার পর ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাতে সাহায্য করে তাদের সিটার বলা হয়, যেমন দেশি মুরগি। ওকে, নেক্সট 5 নম্বর, যে এইচআইভি ভাইরাসের আক্রমণে প্রধানত দেহের কী ক্ষতি হয়? এইচআইভি ভাইরাসের আক্রমণে প্রধানত দেহের কী ক্ষতি হয়? যে এইচআইভি ভাইরাসের আক্রমণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বা টি লিম্ফোসাইট কোষ ধ্বংস হয়ে যায়, ফলে শরীর সহজে বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এইগুলো আমাদের 1 দাগের কোশ্চিন। নেক্সট শূন্যস্থান 2 দাগের কোশ্চিনগুলো দেখো, যে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, আর শূন্যস্থান অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 2 দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। ফার্স্ট কোশ্চেন বলেছে যে মাছের ক্ষেত্রে যে সকল ডিমের সঙ্গে শুক্রাণুর মিলন হয়েছে সেগুলি হলো ড্যাশ। সঠিক অ্যান্সার হবে কী বলতো? নিষিক্ত ডিম বা পোনা। কী বলতো? নিষিক্ত ডিম বা পোনা। নেক্সট 2 নম্বর, যে শ্রমিক মৌমাছিরা ফুল থেকে ড্যাশ সংগ্রহ করে। শ্রমিক মৌমাছিরা ফুল থেকে মকরন্দ সংগ্রহ করে। ঠিক আছে, তারপর বলেছে ড্যাশ হলো একটি আগাছা নাশক। অ্যান্সার হবে 2,4-D হলো একটি আগাছা নাশক। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, ভিটামিন এ এর চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানের যে বিশেষ ধরনের ধান তৈরি করেছেন তা হলো, সেটা হচ্ছে গোল্ডেন রাইস। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 3 দাগের কোশ্চেনগুলো দেখো, এবং 3 দাগের কোশ্চেনগুলো হচ্ছে এই ভিডিও লাস্ট কোশ্চেন। আর এই লাস্ট কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের অবশ্যই বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিয়ে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তো 3 দাগের কোশ্চেনগুলো দেখো। 3 দাগের কোশ্চেনগুলো কী বলেছে? 3-এর ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে, যে শস্য আবর্তন বলতে কী বোঝো? শস্য আবর্তন বলতে কী বোঝো? তো শস্য আবর্তন বলতে কী বুঝি? যে একই জমিতে বছরের বিভিন্ন সময়ে বা পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন শস্য চাষ করার পদ্ধতিকে শস্য আবর্তন বলে। যে একই জমিতে বছরের বিভিন্ন সময়ে, এই বছরে এক চাষ করছি, অন্য বছরে অন্য কিছু চাষ করছি, তাই একই জমিতে বছরের বিভিন্ন সময় বা পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন শস্য চাষ করার যে পদ্ধতিটাকে আমরা কী বলবো? শস্য আবর্তন বলবো। যেমন, যে ধান চাষের পর জমিতে ডাল জাতীয় শস্য চাষ করলে মাটির উর্বরতা ও নাইট্রোজেনের পরিমাণটা কী বলতো? বজায় থাকে। ওকে, নেক্সট 2 নম্বর, যে মেজর কার্ভ ও মাইনর কার্ভের মধ্যে পার্থক্য লেখো। মেজর কার্ভ ও মাইনর কার্ভের মধ্যে পার্থক্য লেখো। 1 নম্বর কি? যে মেজর কার্ভ আকারে বেশ বড় হয়, কিন্তু মাইনর কার্ভ কী বলতো? আকারে ছোট। 2 নম্বর, যে মেজর কার্ভ বৃদ্ধি খুব দ্রুত পায়, কিন্তু মাইনর কার্ভের বৃদ্ধি তুলনামূলক কী বলো? ধীর, অর্থাৎ কম হয়, দ্রুত বৃদ্ধি পায় না আর কি। ঠিক আছে, এই হলো পার্থক্য। তারপরে হচ্ছে পলিকালচার বলতে কী বোঝো? নেক্সট কোশ্চেন 3 নম্বর বলছে যে পলিকালচার বলতে কী বোঝো? পলিকালচার বলতে কী বোঝো? উত্তর হবে যে যখন একই পুকুরে বিভিন্ন স্তরে খাদ্য গ্রহণ করে একাধিক প্রজাতির মাছের, যেমন তোমার রুই, কাতলা, মৃগেল চাষ একসঙ্গে করা হয়, তখন তাকে পলিকালচার বা মিশ্র মাছ চাষ বলে। এতে পুকুরের সব স্তরে খাবার ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, জৈব সার কেন অজৈব সারের চেয়ে ভালো? জৈব সারটা কেন অজৈব সারের চেয়ে ভালো? জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায়, এটি মাটিতে উপকারী অণুজীবদের বংশবৃদ্ধিতে সাহায্য করে, মাটির গঠন উন্নত করে এবং দীর্ঘমেয়াদী মাটির উর্বরতা নষ্ট করে না, যা অজৈব সার পারে না। এই হচ্ছে 3টা মেন কারণ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই শেষে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।